হ্যালো অমলদা, এই সর্বনাশ হয়ে গেছে। দিদা কেমন জানি করছে, তোমাকে দেখতে চায়। সবাই বলেছে এবার বোধ হয় আর টিকলো না। তুমি দ্রুত চলে আসো। কি বলছিস কি অজয়? আমি এক্ষুনি আসছি। এইমাত্র বাড়ি থেকে আমার জন্য কল আসে। আমাকে জানানো হয় আমার প্রিয় দিদা আর নাকি বাঁচবে না। এ কথা শুনে আমার পায়ের তলার মাটি আর যে থাকলো না। কারণ পৃথিবীতে আমার আপন বলতে একমাত্র আমার দিদাই আছে। বাবা মা মারা গেছে বহুকাল আগে। তারপর থেকে দিদাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। পড়ার প্রয়োজনে আমাকে দিদার কাছ থেকে বহু দূরে শহরে গিয়ে একটি হোস্টেলে থাকতে হয়। হ্যাঁ, এখন বাজে রাত 11টা। এখনই রওনা দিতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলি। তারপর অনুমতি নিয়ে ব্যাগ গুছিয়ে হোস্টেল থেকে বেরিয়ে বাসের জন্য দৌড়াতে থাকি। এখান থেকে আমার গ্রামের বাড়ি অসিনপুরে যাওয়ার জন্য আমাকে 12টার বাস ধরতে হবে। তারপর সেখানে নেমে একটা নদী পার হয়ে তবেই বাড়ি পৌঁছাতে হবে। আমার হোস্টেলের কিছুটা সামনে গেলেই বাস স্টপ পড়ে। আমি বাস স্টপে গিয়ে দাঁড়ালাম। স্টপে যে তেমন কেউ নেই, পুরো রোড একদম ফাঁকা। পাশে একটা লোক এসে দাঁড়ালো। লোকটার দিকে তাকাতেই আমি চমকে উঠলাম, কারণ লোকটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার চেয়ে অদ্ভুত লোকটার চোখ মুখ, কেমন যেন দেখলেই গা গুলিয়ে ওঠে। কি মশাই, অমন করে কি দেখছেন? গিজু না মশাই, আপনাকে কেমন অস্থির লাগছে? কোথায় যাবেন দাদা? আসিনপুর দাদা। ওরে বাপরে, আসিনপুর? সে তো অনেক দূরে। এই রাত করে কেন? কোনো সমস্যা হলো নাকি? লোকটার প্রশ্নে আমার কিছুটা বিরক্ত লাগছে। আমি এমনিতেও বেশি কথা বলা পছন্দ করি না, তবু ভদ্রতার খাতিরে বললাম, দাদা, আমার দিদা অসুস্থ, তাই দেখতে যাচ্ছি। আপনি কই যাচ্ছেন? কোথাও না দাদা, আমার বাসা এই সামনে, ওখানেই নেমে পড়বো। আর শুনুন দাদা, ওখানে যাবেন না, ওখানে মধ্যরাতে জেলে। আমি আর কিছু বলি না, মুখে বিরক্তি ভাব প্রকাশ করি। আমার বিরক্তি ভাব বুঝতে পেরে লোকটা থেমে যায়। মাথায় কি সমস্যা নাকি লোকটার? কি বলে যাব না? আমার দিদা মারা যাচ্ছে আর আমি যাব না? কিন্তু লোকটা আমাকে নিষেধ করছে কেন? পাগল টাগল কোথায়। এরপর একটা বাস এসে থামলো। দুজনেই উঠে পড়লাম। ফোনের দিকে তাকালাম। এই যা, ফোনটার চার্জ একদম শেষের দিকে। এবার কি হবে? ভাগ্যিস লাইটটা সাথে করে এনেছি, এটা দিয়ে চালিয়ে দিব। বাস চলতে থাকে। আমার ঢুলুনি চলে আসে। হঠাৎ করে হেল্পারের ডাকে আমার ঘুম ভাঙে। অসিনপুরের বাস স্টপেজ এসে গেছে। আমি ঘড়িতে তাকাই, রাত 2টো বাজে। কড়া ঘুম দিয়েছি তবে, হ্যাঁ, এক ঘুমে একদম আসিনপুর। পাশে তাকাই, লোকটা নেই। আমি স্টপেজে নামি। এখান থেকে একটু হেঁটে গেলেই নদী। এই মধ্যরাতে নদী পার হওয়া খুবই মুশকিল হবে, কেননা এখানে মাঝি বা নদী পারাপারের মতন তেমন কেউ থাকে না। সেজন্য বিপদে পড়ে যেতে হয়।
মধ্যরাতে কিছু জেলে থাকে যারা মাছ ধরে, কিন্তু ওরা যাত্রীদের পারাপার করায় না। কিছুটা সামনে হাঁটতেই হঠাৎ করে মনে হলো পিছনে কেউ আসছে। আমি থেমে ঘুরে যাই। ঘুরে তাকাতে দেখি সেই বাসের লোকটা। আমি আটকে উঠি। কি ব্যাপার? এর এর বাসা তো অনেক সামনে ছিল, সেখানে না নেমে এখানে কেন? লোকটা কি আমায় ফলো করছে নাকি? চিন্তাইকারী না তো আবার? আমি ভয়ে কিছুটা কুকড়ে যাই। আপনি? হ্যাঁ মশাই, তখন আপনি আমার পুরো কথা শুনেননি, তাই আপনার পিছু পিছু চলে এলাম। কিন্তু আপনি তো বাস থেকে আগেই নেমে গেছেন, এখানে কি করে এলেন তাহলে? আমি সব জায়গায় থাকি মশাই। মানে কি যা তা বলছেন আপনি? হ্যাঁ, ওসব মানে টানে জানতে হবে না, যেটা বলার জন্য এসেছি সেটা শুনুন। আপনি বাড়ি ফিরে যান, নদী পারাপার হবেন না, প্রয়োজনে সকালে আসবেন। কেন বলুন তো? কারণ ওখানে মধ্যরাতের জেলেরা থাকে, ওরা আপনাকে পেলে গিলে খাবে। কি আবল তাবল কথা বলছেন মশাই? হ্যাঁ হ্যাঁ দাদা, এটাই সত্যি। আপনি বাড়ি ফিরে যান। বললেই হলো, যত সব আজগুবি কথাবার্তা, আমি ওসবে বিশ্বাস করি না। দাদা, আমাকে বলা হয়েছে তাই বলছি, বাকিটা আপনার ইচ্ছে। আমি আর কিছু বলার আগেই লোকটা চলে যায়। কি হচ্ছে কি এসব? লোকটা কি কি সব বলে চলে গেল? মধ্যরাতের জেলে মানে কি? জেলেরা তো থাকবেই, ওরা আমাকে মারবে কেন? কে পাঠিয়েছে লোকটাকে আমাকে সাবধান করতে? এদিকে ফোনটাও বন্ধ হয়ে আছে। কি যে করব, উপায় পাচ্ছি না। কে জানে এদিকে দিদার কি খবর। আমি সামনে হাঁটতে লাগলাম। নদীর কাছাকাছি চলে এসেছি। দূর থেকে অনেকটা শোরগোল শোনা যাচ্ছে। অনেক মানুষ দেখা যাচ্ছে। আশ্চর্য, এত শোরগোল কেন এখানে? এগিয়ে দেখতে পাই ওখানে কিছু লোক জাল ঠিক করে মাছ ধরছে। কেউ জাল থেকে মাছ ছোটাচ্ছে। ওরা সবাই জেলে, মধ্যরাতের জেলে। মধ্যরাতেই ওরা সব দল ধরে মাছ ধরতে নেমেছে। মধ্যরাতে নদীর পাড়ে আসলেই এদের দেখতে পাওয়া যায়। কিন্তু আমি আছি অন্য ধান্দায়। এখানে তো সব জেলেদের নৌকা, পারাপারের নৌকা কি আছে? মাঝি পাবো তো ওপারের জন্য। যদিও মাত্র 20 মিনিটের পথ, আমি ওদের কাছে চলে আসছি। সবাই হই হুল্লোড় করছে, একে অপরের সাথে কথা বলছে, আনন্দ করছে। আমি কাছে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, আমি আশিকপুর যাব, এখানে কোনো মাঝি আছেন যে একটু আমাকে ওপারে নিয়ে যাবেন? কিন্তু বার কয়েক ডাকার পরও লোকটি কোনো জবাব দিল না। সে অন্যদের সাথে কথা বলছে। আমি বেশ বিরক্ত হলাম। এরপর অন্য আরেকজনের কাছে গেলাম। এই যে দাদা, আমি আশিকপুর যাব, এখানে কোনো মাঝি আছেন যে একটু আমাকে ওপারে নিয়ে যাবেন? আশ্চর্য, সেও জবাব দিচ্ছে না। এখানে হচ্ছেটা কি? কেউ কি আমায় শুনতে পাচ্ছে না? এরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত আছে। আমার মেজাজটা বিগড়ে গেল। ঘড়ি দেখি রাত 2:30 বাজে। আজ যদি কোনো নৌকা না পাই তবে এই রাত বিরেতে কি হবে আমার? দিদার কাছেই বা যাবো কি করে? একটা লোক আমার সাথে কথা বলছে না। আশ্চর্য, এই গত 5 মাস আগেও তো এলাম, এখানে তো তেমন কোনো অদ্ভুত আচরণ আমি দেখিনি।
আমি হাল ছেড়ে দিয়ে একটা ইটের উপর গিয়ে বসলাম। কিছুক্ষণ পর হঠাৎ সেদিকে তাকিয়ে যা দেখলাম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সব জেলেরা ঝুঁকে একসাথে জড়ো হয়ে একটা কিছু খাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি সামনে একটা লাশ পড়ে আছে। আর ওরা সেটা টুকরে টুকরে খাচ্ছে। আমার গা বেয়ে দরদর করে ঘাম ঝরছে, শরীর কাঁপছে। আমি কি দেখছি? মধ্যরাতে জেলেরা এইসব কি করছে? মানুষ খাচ্ছে। তার মানে ওই লোকটা ঠিকই বলেছে। আমি উঠে দাঁড়াই। তখনই দেখি জেলদের মধ্যে দু একজন এসে বাকিদের এসব নিষেধ করছে। এই সর, এইবার বন্ধ করে এসব ঠিক নয়। আমরা সবার সাথে অন্যায় করতে পারি না। আমাদের ভাগ্যের কারণে আমরা অতৃপ্ত, কিন্তু মানুষের তো কোনো দোষ নেই। তাদের মধ্য থেকে আরেকজন তেরে যায়। চুপ, একদম বাধা দিবি না বলে দিল। ভালো হবে না বলে দিচ্ছে। কি করবি তবে শুনি। কি করবো দেখ। এই বলে ওরা মারামারিতে লেগে পড়ে। বাকিরা ছোটাতে যায়। ব্যাস লেগে যায় গন্ডগোল। আমি বিস্ময়ে তাকিয়ে থাকি। এর মধ্যে একজন বলে ওঠে, তুই দেখ, ওখানে একটা ছোকরা বসে আছে, চল ওকে ধরি। এই কথা বলতেই বাকি সকলে আমার দিকে তেড়ে আসে। আমার গলা যে শুকিয়ে যায়। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াই না, দূরে থাকি, এদিকে দু চোখ যায়। আমি একটু সামনেই সেই বাসের লোকটা পড়ে। লোকটার পেছন থেকে দিদা রাখতে থাকে। অমর, দাদু ভাই, দাঁড়া একটুখানি। আমি থমকে যাই। দিদার কণ্ঠ। কি দিদা এখানে কি করে? দিদা তো বাড়িতে অসুস্থ। আর এই লোকটা আবারও আমাকে দেখে দিদা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমার বাসা ঠিক আছিস তুই? দিদা আর লোকটাকে দেখে আমি স্বস্তি পাই। দিদা, আমি এসে গেছি, কিছুটি হবে না। কিন্তু দিদা তুমি এখানে কি করে? তুমি তো অসুস্থ। আর আপনি বাড়ি যাননি? আপনি কি আসলে? আমি অসুস্থ, কিন্তু তোর কথা শুনে নিজেকে সামলাতে পারিনি। এখানের মধ্যরাতের ছেলেরা তাকে, ওরা খুব খারাপ। যখন শুনলাম তুই আসবি তখনই আমি নেমে পড়ি। যা ভেবেছি তাই, অসভ্যগুলা তোর পিছু লেগেছে। যাক, আমরা এসে গেছি, এবার চল আমাদের সাথে। আর কেউ কিছুটি করতে পারবে না। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। দিদা, তোমাকে এত রাতে বাড়ির মানুষ বেরোতে দিল? অন্য কেউ এলো না কেন? আর ওরা এমন করছে কেন? উনি তো তোমার সাথের না, ওনার তো শহরে বাড়ি। কিছুই মাথায় ঢুকছে না আমার। বুঝতে হবে না, ওসব প্রশ্ন করার এখন সময় নেই। আগে চল, তোকে বাড়ি পৌঁছে দেই ঠিকঠাক, তারপর সব জানবি। আর কোনো প্রশ্ন করবি না। আমি চুপচাপ ঘাড় নাড়ি, কিন্তু মনে হাজারটা প্রশ্ন আমার রয়েছে। দিদা আর লোকটা এদিক সেদিক তাকায়। এরপর ওরা আবারও নদীর কাছে চলে আসে। ততক্ষণে লোকগুলো শান্ত হয়ে যায়।
আমাকে দেখে লোকগুলো স্বাভাবিক আচরণ করে। দিদা আর লোকটা তাদের সামনে দিয়ে আমাকে একটা নৌকায় ওঠায়। তারপর লোকটা বৈঠা পাইতে থাকে। আমি আর দিদা নৌকায় উঠি। আমি অবাক হয়ে থাকি। লোকগুলো এখন কিছু বললো না কেন? আমাদের দেখে ভয় পেয়েছে। মানে মানে বাদ দে। কিরে দাদু, তোর খুব কষ্ট হয়েছে তাই না? তুই কেন যে রাত করে আসতে গেলি? দিনে আসলেই তো আমাকে দেখতে পেতি। যাই হোক, আর কোনোদিন রাত করে আসবি না। কিন্তু কেন দিদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদা আর কিছুই বলে না। লোকটা চুপ। আমি একবার জিজ্ঞাসা করি, দিদা তোমার শরীর কেমন এখন? এখন খুব ভালো, তোকে দেখতে পেলাম। আর কোনো অসুখ নেই আমার। শান্তি, একদম শান্তি। আমার খুশি হওয়ার কথা, কিন্তু দিদার কথা কেমন জানি অদ্ভুত শোনায়। আস্তে আস্তে চলে এলাম তাদের। ভোরের আলো উঠে দিয়েছে। আমি নৌকা থেকে নামলাম, বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পিছনে দিদা আর লোকটা। বাড়ির মূল ফটকে আসতেই থমকে গেলাম। উঠানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। ভিতরে কিছু একটা চলছে। আমি দৌড়ে গেলাম। তুই এরি দাদা? দিদা যে আর নেই। তোকে দেখার জন্য ভীষণ চটপট করছিল, কিন্তু সেই দেখা তো আর দেখতে পেল না। দিদা তোকে দেখতে না পারার কারণে বড় আফসোস নিয়ে মারা গেল রে দাদা। আমি সামনে তাকাই। একটা লাশ কাপড়ে মোড়ানো নিথুর হয়ে পড়ে আছে। আবার পুরো পৃথিবী যেন কাঁপতে শুরু করে। আমি পিছনে তাকাই, দেখি দিদা আর এই লোকটা। আমি অজয়কে বলি, না না অজয়, দিদা তো একটু আগেও আমার সাথে ছিল। কি বলছিস কে বে? তুই পাগল হয়ে গেছিস? তুই দিদাকে দেখতে পাচ্ছিস না? দিদার নেই। আমি পিছনে তাকাই। তাহলে যে আমি রাতে দিদাকে দেখলাম, ওদের থেকে আমাকে যে বাঁচালো দিদা। মানে? আমি ওদেরকে সব খুলে বলি। অজয়ের চোখে পানি চলে আসে। দাদা, ওরা মধ্যরাতের ছেলে। ওরা কেউ মানুষ না, সব অতৃপ্ত আত্মা। কি বলিস কি রে ভাই? হ্যাঁ, গত 1 মাস আগে এমনি এক মধ্যরাতে একটা বাস পড়ে ওখানে সব জেলেরা মারা পড়ে। এরপর থেকে প্রতিদিন মধ্যরাতে ওখানে ওরা আসে আর বাস ধরে। তবে ওদের মধ্যে খারাপ আত্মারা পথে কাউকে পেলে মেরে ফেলে। দিদার আত্মা মরে গিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছে, আর তোমাকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দিয়েছে দাদা। তবে ওই লোকটাকে? ওই লোকটা নিশ্চয়ই ওখানেরই কেউ হবে। সে হয়তো ভালো কোনো আত্মা, তাই সে তোমাকে বারবার সাবধান করেছিল। যখন শুনিনি তখন সে হয়তো দিদার কাছে গিয়ে তোমাকে রক্ষা করার কথা বলেছে। কি বলছিস কি ভাই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এমন হলে তুই আমাকে বললি না কেন? তাহলে তো আমি আরেকটু সতর্ক থাকতাম। দাদা, তখন অত কথা মাথায় ছিল না, আর তাছাড়া তোর ফোনও তো বন্ধ ছিল। আমরা বারবার চেষ্টা করেছি তুই কোথায় জানার জন্যে। বলে মানুষ ওখান দিয়ে যাতায়াত করে কি করে? দিনের বেলা করে, তখন কেউ আর বিরক্ত করে না। কিন্তু দিদা নেই, এটা তো আর বিশ্বাসই হচ্ছে না। এটা দিদা না, দিদা আসছে, পিছনেই আছে দিদা। দিদা নেই সত্যি দাদা, তুই দেখ। এ বলে অজয় লাশটার মুখের কাপড়টা সরায়।
আমি মাটিতে বসে পড়ি, কান্না করতে থাকি। তার মানে দিদা চলে গিয়েও মধ্যরাতে জেলেদের হাত থেকে আমায় বাঁচিয়েছে। কথায় আছে, মানুষ যাকে ভালোবাসে মরে গিয়েও তার ছায়া ছাড়তে পারে না। আমি তাকিয়ে দেখি দিদা চোখগুলো বুজে আছে, মুখটা বড্ড ফ্যাকাশে। আমাকে না দেখতে পারার আফসোসটা দিব্যি চোখে মুখে ফুটে উঠেছে। হঠাৎ দিদার ডাক শুনি, দাদু ভাই। আমি পিছনে ফিরে তাকাই, ওই তো দিদা তাকিয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চোখ থেকে পানি ঝরছে। দিদা যেন বলে চলেছে, দাদা ভাই কান্দিস না, আমি যাইনি, আমি আসি তো, সব সময় তোর কাছে আসি। দিদারা কখনো নাতিদের মায়া সারে না রে, ছাড়তে পারে না রে বোকা, আমি আসি।